নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায়ও নিষেধাজ্ঞা, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিল সংসদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরো 10 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ, 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। সাবেক এমডি আব্দুস সালামের মদদেই বড় বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে, 8 মামলায় তার যোগসাজশ পেয়েছে দুদক। আর্থিক সুশাসনে বড় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণায়ও থাকছে নিষেধাজ্ঞা, বিচার করা যাবে নেতাকর্মীদেরও। রাখা হয়েছে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এদিন 13টি বিল পাশ হয়। এ নিয়ে 4 দিনের সংসদ অধিবেশনে পাশ হলো 28টি বিল ও 54টি অধ্যাদেশ। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের 81তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেনসিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার, এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন বিকেলে 3:30টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির খুনিদের ফেরত দিতে রাজি হয়েছে ভারত। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকেও হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হয়েছেন ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। আলোচনায় দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস মিলেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে উচ্চ পর্যায়ে প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বুধবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর।
প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আলোচনার টেবিলে উভয় পক্ষই প্রাধান্য দেয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনায়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। পরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফেরাতে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে আবারও অনুরোধ জানায় বাংলাদেশ। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক সহ ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন। একই দিন বিকেলে ডক্টর খলিলুর রহমান দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন। সংকট মোকাবেলায় ডিজেল ও সার রফতানির পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ জানায় ঢাকা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনার আশ্বাস মিলেছে দিল্লির তরফে। এর আগে মঙ্গলবার ভারতে পৌঁছানোর পরই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 10 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে 1437 জন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখতাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছে, হামের টিকা দিতে পারিনি। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে হুটকা হুটকা হইয়া আরে কি জানি হয়েছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য বিশেষ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 20 এপ্রিল। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে 2 কোটি 19 লাখ টিকা সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই, এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো মাননীয় স্পিকার। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরাসরি বক্তব্য না দিলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা।
নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আব্দুল সালাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। ভোরের সময় আরো থাকছে। বিসিকের 13 শিল্প নগরীতে খালি 812 প্লট, চড়া মূল্যে ও অনুন্নত অবকাঠামোর দায় দেখছেন উদ্যোক্তারা। বিশ্লেষণ ছাড়া সিদ্ধান্ত নেয় গুনতে হচ্ছে মাস। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল, তাই ফিলিং স্টেশনে ক্ষুব্ধ গ্রাহকদের হট্টগোল। নিয়ন্ত্রণে পাম্পগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে তেলের সংকটে দিশেহারা কৃষকেরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। জামালপুরে তেলের জন্য ভোর থেকে পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গত 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভুগছে দেশবাসী। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের তীব্র তাপদাহে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এদিকে ডিজেল সংকটে বড় আবাদে সেচ দিতে পারছেন না চাষিরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তাদের। নিয়ম ছাড়া অনিয়মে যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা সংকটে পড়ে গেছি। অনেকের লাইসেন্স নাই, তারাও এসে তেল নিচ্ছে। নির্দিষ্ট টাইমের ভিতরে তেলটা দিলে সবার ভোগান্তি কমবে। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে ঝিনাইদহের কালীগঞ্জে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা। সেই অ্যাপের মাধ্যমে বুধবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে তেল কিনতে গিয়ে নাজেহাল গ্রাহকেরা। অফিস টাইমে যদি আমরা লাইনে ধরি তাহলে আমাদের অফিসের সময়ের ব্যাঘাত ঘটছে। তবে রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। 4-5টা লাইন, এখন শুধু একটা লাইন, এখন মোটামুটি হচ্ছে অনেক ভালো। অসাধু লোকজন তারা অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে এখানে এসে পুনরায় যখন তেল সংগ্রহ করার জন্য স্লিপ গ্রহণ করতেছিল তখন আমরা আমাদের সফটওয়্যার আমরা ধরতে পেরেছি। এদিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় পাম্পের তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসন। এই সংঘর্ষে আহত হয় 2 জন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। চতুর্মুখী সংকটে তৈরি পোশাক শিল্প টানা 8 মাস ধরে কমছে ক্রয়াদেশ ও রফতানি আয়। ব্যবসায়ীরা বলছেন মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ভাড়া বেড়েছে জাহাজ ও কন্টেইনারের। জ্বালানি সংকটের অজুহাতে অভ্যন্তরীণ পরিবহন খরচ বেড়ে দ্বিগুণ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বিজিএমইর তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের মার্চ মাসে 2.78 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হলেও তা আগের বছরের তুলনায় 19% কম। জুলাই মাসে 39.62 বিলিয়ন মার্কিন ডলার রফতানির মাধ্যমে 24.67% প্রবৃদ্ধি হলেও পরবর্তী 8 মাসে তা ক্রমশ পিছিয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্পের আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, আমাদের অর্ডারের সংখ্যা কমে গেছে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুব একটা দুঃসহ পরিস্থিতি বলা যায়। যুদ্ধের এই 1 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রুটে প্রতি কন্টেনার পরিবহন ভাড়া 600 থেকে 1000 মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মেইন লাইন অপারেটররা। ইউরোপে ছিল 16 থেকে 1800, সেটা বর্তমানে আমরা নিচ্ছি 2200 থেকে 2800 পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইউএসএতে ছিল যুদ্ধের আগে 2600 থেকে 2800, যেটা 3800 পর্যন্ত এখন যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা ইউরোপ আমেরিকা হওয়ায় কন্টেনারবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগরকে রুট হিসেবে ব্যবহার করছে। আবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, তারপরও তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি গার্মেন্টস মালিকদের। আরএমজি সেক্টরটা একমাত্র সেক্টর যেটা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে। যে ইম্পোর্টের গুডসগুলো র মেটেরিয়ালস যখন আমরা ঢাকায় পৌঁছাই সেখানে আগের
যে গাড়ি ভাড়াটা ছিল সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। জাহাজের যে পরিচালন ব্যয় সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। পাশাপাশি আমাদের এই যে জাহাজকে কেন্দ্র করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের যে প্রিমিয়াম অতিরিক্ত বেড়ে গেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। আর তার ফলে আমদানি করা কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং রফতানিযোগ্য পণ্য বন্দরে পৌঁছাতে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। তেলের যে সংকটের কারণে বাংলাদেশে যে ট্রান্সপোর্টেশন কস্ট ইস ডবল হয়ে গেছে, কন্টেইনার ভাড়াও এখন ডবল হয়ে গেছে এবং অনেক জায়গার মধ্যে অনেক মেটেরিয়ালস শুধু আমরা যে র মেটেরিয়াল যে ইম্পোর্ট করি সেই মেটেরিয়ালের জন্য টাইম এক্সটেনশন চাচ্ছে। বিগত 2024-25 অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 30.24 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরের 9 মাসে তা কিছুটা কমে 28.57 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ৪৫ দিন পর ৭,২৫,৫০০ লিটার ডিজেল নিয়ে নাটোরে রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন। বুধবার দুপুরে ১টার দিকে তেলবাহী ওয়াগনটি নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে এসে পৌঁছে। এ সময় সার্বিক নিরাপত্তায় ডিপোগুলোতে অবস্থান নেন সেনা সদস্যরা। এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটা লাঘব হবে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ। পারস্য উপসাগরে যুদ্ধের ঢেউ, বঙ্গোপসাগরের উপকূল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। জ্বালানি সংকটে শত শত মাছ ধরা ট্রলার ও পণ্যের লাইটার জাহাজ ঠাঁই দাঁড়িয়ে। এতে বড় ধরনের প্রভাব পড়ছে মৎস্য আহরণ ও পণ্য পরিবহন খাতে। বাড়ছে মাছ ও পণ্যের দাম। কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার মৎস্যজীবী। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরে যুদ্ধের দামামা। হরমুজ পলানিতে জ্বালানি অবরোধের ঢেউয়ের প্রভাবে বেসামাল চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিমাল্লারা। জ্বালানি সংকটে সাগরে যেতে পারছেন না ফিশিং ট্রলার। কর্ণফুলী নদীতে ঠায় দাঁড়িয়ে অলস সময় পার তাদের। মাঝি রাসেলের কণ্ঠে নানা সংকট। তেল নাই বলতেছে, তেল আসতেছে, আসবে, দিবে, তেল লাগবে। আমাদের ১২০০ লিটার ২০০০ লিটার তেল দেয় আমাদেরকে, ৮০০ লিটার ৭০০ লিটার। তো আমরা এগুলো নিয়ে আনি না, এগুলো আমাদের হয় না। তেল আনতে বললে তেল নাই, তাই কালকে লইয়েন, আজকে লইয়েন। জেলেরা বলছেন অলস বসে কর্মহীন হয়ে পড়ায় বাড়ছে সংকট। মৎস্য আহরণে পড়বে বড় ধরনের প্রভাব, বাড়বে দামও। যে সংকট দেখা যাচ্ছে, যদি তেল না হয় তো আপনার ফিশিং বোট অচল হয়ে যাবে। আর অচল হয়ে গেলে আমাদের স্টারফুডের লস, কোম্পানিদের লস, আমরা যারা মাঝি মাল্লা আছি এরা সব, মৎস্যজীবী বলতে সবাই লস খেয়ে যাবে। বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের ফিশারি ঘাটেও প্রভাব পড়েছে। আড়ত ও গদিতে তৈরি হয়েছে মাছের সংকট। তবে সংকট এড়িয়ে ভিন্ন সুর বোট মালিকের মুখে। এখন সাশ্রয় মাছটা অনেক বেশি, আমরা বিদেশে রপ্তানি করতে আছি, আমরা বিদেশ থেকে মাছ আনতে আছি না। এখন আমাদের রপ্তানিটা বাড়ি গেছে, আমদানিটা কমে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব শুধু মাছ ধরা ট্রলারে নয়, পড়ছে পণ্য পরিবহনে। বড় জাহাজ থেকে তেল সংকটে পণ্য আনতে পারছে না লাইটারের জাহাজগুলো। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য খালাস করে হাজার হাজার লাইটারের জাহাজ। জ্বালানি সংকটে বন্ধ অধিকাংশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ৫ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৬৭,০০০ লিটার ভোজ্য তেল। এসব অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেলের বাজার অস্থির করতে তেল মজুত করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে লাইটার জাহাজে অবৈধ তেলের মজুদ রোধে অভিযান চলছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদের অভিযোগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে যৌথ অভিযান। বুধবার দুপুর থেকে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত এ অভিযানে ২২টি জাহাজে তল্লাশি চালানো হয়। তবে অভিযানে বড় কোনো অনিয়ম পাওয়া না গেলেও জ্বালানি সংকট রোধে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কোনো লাইটার ভেসেলে যেন মজুত করে কোনো জ্বালানি তেল মজুত করা না হয়,
সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই আজকের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। তেল সংক্রান্ত কোনো অনিয়ম আমরা দেখতে পাই নাই, অল্প কিছু কাগজপত্র সংক্রান্ত অনিয়ম আছে, সেটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় দেখেছেন। এদিকে নগরীর নাসিরাবাদ এবং কর্ণফুলী কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে 1042 লিটার সয়াবিন তেল এবং আরেকটি প্রতিষ্ঠান থেকে 21600 লিটার মজুত করা ভোজ্য তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 60,000 টাকা। যশোরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 91 লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠানের মালিককে নগদ 50,000 টাকা জরিমানা করা হয়। বিক্রি হচ্ছে কত সেটা কোনো সুনির্দিষ্টভাবে মূল্য তালিকায় ছিল না। মূল্য তালিকা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কিন্তু ওনাদের কাছে এসে কোনো সংরক্ষণ অবস্থা পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্লাস্টিকের গ্যালনে মজুত করা 1200 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া অবৈধভাবে নিম্নমানের ভোজ্য তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতের অভিযোগে মেয়াজ ফুড প্রোডাক্টসকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল যখন বাজারজাত করবেন, আপনার একটা কোম্পানি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছেন যেমন বিএসটিআই সহ, এই জায়গায় কিন্তু তার অনুমতিটা লাগবে। তার কিন্তু কোনো ধরনের অনুমতি নাই। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে 2টি প্রতিষ্ঠানকে নকল সস এবং অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির অভিযোগে 55,000 টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। সেখানে কিছু অসঙ্গতি দেখা যায়। অসঙ্গতি দেখার পরে আমরা সেখানে যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি। বাজারের সংকট তৈরি করা যে প্রচেষ্টা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, সেই কারণেই আমরা 2 প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। এদিকে অবৈধভাবে ডিজেল, মোবিল ও গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে বরিশালের গৌর নদীতে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানার পর দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 300 লিটার ডিজেল, 200 লিটার মোবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দিনের পর দিন ভোজ্য তেলের সংকট বাজারে, মিলছে না পাড়া মহল্লাতে। ক্রেতাদের অভিযোগ, নিরুপায় হয়ে দোকান থেকে দোকানে ঘুরে কিনতে হচ্ছে বাড়তি দামে। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা ব্যবসায়ীদের মানববন্ধন করে ক্যাব বলছে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সংকট তৈরি করছে একটি চক্র। রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম হওয়ায় দীর্ঘ হচ্ছে সংকট। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার দাবি বিক্রেতাদের, যার মাসুল গুণে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। একই রকম সংকট চলতেছে, কোথাও বাজারে কোথাও আপনি মনে করেন তেল খুঁজে পাবেন না। কম ভাড়া তো লাগবে, তার কতদিন এইভাবে থাকবে, বেশি দিন ব্যবহার করব, এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। আমরা কোনো সময় রেটের বেশি বেশি না দিতেছে না, অল্প অল্প দিতেছে, 1 কার্টন 2 কার্টন করে দিতেছে, এই তেলে হয় না। এই অবস্থায় বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেলের বাজার অসাধু ব্যবসায়ীদের কারসাজি মুক্ত করার দাবিতে মানববন্ধন করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তাদের দাবি, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই অসাধু ব্যবসায়ীরা বাজারে তেলের সংকট তৈরি করছে। মলগুলোতে যাই তখন ভোজ্য তেল যথেষ্ট পরিমাণে দেখা যায়, দেন বাজারে যখন যাই তখন বাজারে কিন্তু ভোজ্য তেলের হচ্ছে যথেষ্ট ঘাটতি দেখা যায়। ব্যবসায়ীদের এই উদ্যোগকে আমরা মনে করি যে তারা সরকারি আইন অথবা জনগণের স্বার্থকে তোয়াক্কা করছেন না। সরকার বসতে না বসতে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল অসাধু ব্যবসায়ী যারা ভোজ্য তেল নিয়ে ব্যবসা করেন, তারা বাজারে অলরেডি সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্য তেল উদ্ধার করে দিচ্ছে। এ সময় সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি সহ সিন্ডিকেট চক্র চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি জানান ক্যাব নেতারা। এই লোক দেখানো অভিযান আপনারা বন্ধ করুন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে রক্তবহ জুলাইয়ে রাষ্ট্রীয় শক্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার। দীর্ঘ শুনানি শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। ন্যায় বিচার চান আসামি পক্ষ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আসামি করা হয় বেরবির ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ 30 জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণা বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ছেলে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা আবু সাঈদের পরিবার ও সহযোদ্ধাদের। 9 তারিখে এটার রায় হবে, তা আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। আমার মনচিত্ত হিসেবে
ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে চলে হয়। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদেরই সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। রায়ের পরও নতুন করে কারো বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কেসেও যদি কোনো আসামি ওরকম বিচারের সম্মুখীন না হয়, কিন্তু পরবর্তীকালে যদি আমাদের কন্টিনিউয়াস আরও তো ইনভেস্টিগেশনগুলো আছে, বা পার্টিকুলার এই ঘটনাতেও আমরা যদি দেখি যে কোনো আসামির সম্পৃক্ততা আছে বা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, আমরা ফর্মাল চার্জ আবার তার বিরুদ্ধেও দাখিল করতে পারবো। 30 জন আসামির বিরুদ্ধে যার যে ভূমিকা সেই অনুযায়ী এভিডেন্স তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হয়েছে, এবং আমরা এটা প্রত্যাশা করি যার যে অপরাধ যেটুকুন যারা করেছে সেই অনুযায়ী তারা শাস্তি পাওয়ার যোগ্য। আসামি পক্ষের দাবি, মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। রেডিওগ্রাফিক টেস্ট, এক্স-রে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। আবু সাইদ হত্যা মামলায় 6 আসামি কারাগারে থাকলেও বেরোবির ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি পলাতক রয়েছেন। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংকের শীর্ষ পদে থেকে পাহাড় সমান অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এমডি আব্দুস সালাম আজাদের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে 4,000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির তথ্য মিলেছে। সম্প্রতি এই জালিয়াতি মামলায় আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে আর্থিক খাতে সুশাসন ফেরাতে এমন বড় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তাসলিম তৌহিদের রিপোর্ট। আওয়ামী শাসনামলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ লুটপাট ও পাচারের অন্যতম অভিযোগ ছিল জনতা ব্যাংকের বিরুদ্ধে। বেক্সিমকো গ্রুপ, এসালম গ্রুপ, অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপ সহ বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিস্তর অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। সংস্থাটির তথ্য মতে জনতা ব্যাংকে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ অন্তত 56,000 কোটি টাকা। এর মধ্যে এককভাবে বেক্সিমকো নিয়েছে 23,000 কোটি টাকা এবং এসালম গ্রুপ 10,000 কোটি টাকা। ইতোমধ্যে অ্যাননটেক্সের 1,130 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত, সাবেক এমডি আব্দুস সালাম আজাদ সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এই মামলাতে গেল মার্চে আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিগ অ্যামাউন্ট, কয়েক হাজার কোটি টাকার ক্লেম ওনাদের বিরুদ্ধে আছে, এবং এই আব্দুস সালাম আজাদ উনি তখন এমডি ছিলেন, রেসপন্সিবল ম্যান। একটা ব্যাংকের লোন নিলে ওনার অর্ডার ছাড়া তো হয় না। এই বারাকাত সাহেব, আতিউর রহমান সাহেব, এই সমস্ত এই ব্যাংক জেলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এবং এটি তদন্ত বেরিয়ে আসছে। দুদকের অনুসন্ধান বলছে 2017 থেকে 2023 সাল পর্যন্ত এমডি থাকাকালে আব্দুস সালাম আজাদের সরাসরি মদদেই বড় বড় ঋণ জালিয়াতি ঘটে। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের 7টি মামলায় 2,760 কোটি টাকা এবং অ্যাননটেক্সের 136 কোটি টাকা জালিয়াতি সহ অন্তত 8 মামলায় তার সরাসরি যোগসাজশ খুঁজে পেয়েছে দুদক। এসব মামলায় তাকে সোনারেস্ট দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত। এই ব্যাংকটাকে দেউলিয়া করে দিয়েছে, ব্যাংকে টাকা নেই, 10 টাকার সম্পত্তি, এটারে 100 টাকা দেখাইছে। বাকি মামলাগুলো সোনারেস্ট দেখানো হয়েছে। এই মামলাগুলো খুব শীঘ্রই দুদক থেকে চার্জশিট দাখিল করলে ট্রায়ালের জন্য যাবে। এই অর্থনীতি বিশ্লেষকের মতে ঋণ জালিয়াতির কারণে জনতা ব্যাংক এখন ধ্বংসের দ্বার প্রান্তে। কাজেই তৎকালীন এমডি সহ রাঘব বোয়াল্লা যেন ধরাছোঁয়ার বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জনতা ব্যাংক একটা অন্যতম জায়গা করে নিয়েছে সমালোচনার দিক থেকে, ঋণ খেলাপির দিক থেকে। সুতরাং জনতা ব্যাংকের ওই সময় যিনি এমডি ছিলেন, উনি হয়তো এখন সরকারের কাছে গ্রিল হয়ে আছে, বা উনি এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সামনের দিনে। বেনামে ঋণ প্রদানের সাথে জড়িত ছিল, টাকা পাচারের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তি প্রদান করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। জনতা ব্যাংকের সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অনিয়মের সন্ধানে বর্তমানে দুদকের একাধিক দল কাজ করছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে।
দখল দূষণে অস্তিত্ব সংকটে ঝিনাইদহের 12টি নদ নদী চরজেগে পরিণত হয়েছে গবাদি পশুর চারণভূমিতে। হুমকিতে জীববৈচিত্র্য পুনঃখননের দাবি পরিবেশবিদদের। দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, দেশকে ভালোভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে রাজস্ব ব্যবস্থায় নিয়মনীতির পরিবেশ আনতে হবে। সুসংহত করতে হবে অভ্যন্তরীণ কর ব্যবস্থা। উদ্যোগ নেওয়া হয়েছে আমদানি রফতানি কার্যক্রম ডিজিটালাইজেশন করার। শিগগিরই বাস্তবায়ন হবে পেপারলেস কাস্টমস। ডিজিটাইজেশন প্রসেসটাকে প্রমোট করতেছি। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা আমাদের যে সেকুলার সিস্টেম তার সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি। এখন অটোমেটিক্যালি কাস্টম হাউসে আমাদের কমার্শিয়াল ইনভয়েস চলে আসবে। তো কমার্শিয়াল ইনভয়েস যদি চলে আসে তাহলে এই জিনিস যাচাই বাছাইয়ের কোনো প্রশ্ন নেই, কারণ যেখানকার কমার্শিয়াল ইনভয়েস আমি সেখান থেকে ডাটা নিচ্ছি, এটাই জেনুইন ইনফরমেশন। সুতরাং এখানে কাগজপত্র জমা দাও, যাচাই বাছাই হোক, ভুল ত্রুটি বের করো, এইসবের আর কোনো সিস্টেম থাকবে না। 2019 থেকে 2024 এই 5 বছরে 13টি নতুন শিল্পনগরী ও শিল্প পার্ক গড়ে তুলেছে বিসিক। যদিও এসব বিসিকে এখনও খালি 812টি প্লট। এজন্য স্থানীয় জমির তুলনায় প্লটের দাম বেশিকে দায়ী করছেন উদ্যোক্তারা। সে সঙ্গে রয়েছে উপযুক্ত অবকাঠামো উন্নয়নের অভাব। এমন পরিস্থিতিতে বিসিক চেয়ারম্যান বলছেন, যথাযথ বিচার বিশ্লেষণ ছাড়াই বেশ কিছু জেলায় শিল্পনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাসুল গুনতে হচ্ছে। অন্তরা সেনের রিপোর্ট। 2021 সালে মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে গড়ে ওঠে বিসিক, বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী। তবে চালু হওয়ার 4 বছর পরেও এখনও বরাদ্দের অপেক্ষায় 327টি প্লট। বিসিকের পক্ষ থেকে একাধিকবার প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও স্থানীয় জমির তুলনায় দাম বেশি হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। 2022 সালে গড়ে ওঠা 150 কোটি টাকা ব্যয়ে 50 একর জমির ওপর নির্মিত রাজশাহী 2 বিসিক শিল্পনগরীর 75% প্লট এখনো বরাদ্দের বাইরে। জায়গার দাম অনেক বেশি তুলনামূলক, যেটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল কর্তৃপক্ষের। এবং আপনার প্লটের দামগুলো কমানো হতো শিল্প কারখানার জন্য, তাহলে হয়তো অনেকে এই সুযোগটা নিত। রাজশাহীতে এখন গ্যাস বন্ধই করে দিচ্ছে, মোটামুটি কোনো নতুন করে গ্যাস সংযোগ দিচ্ছে না। তাহলে শিল্প গড়ে তুলতে হলে তো গ্যাসের আবশ্যকতা অবশ্যই লাগবে। এমন অবস্থায় 2019 থেকে 2024 সালের মধ্যে যে 13টি শিল্পনগরী ও শিল্প পার্ক গড়ে তোলা হয়, তার অর্ধেকের বেশি 7টিতে, যেখানে খালি রয়েছে 777টি প্লট। উদ্যোক্তারা বলছেন, রয়েছে যথাযথ পরিকল্পনার অভাব। সেই সঙ্গে অবকাঠামো উন্নয়নে যথেষ্ট কাজ না হওয়ায় কারখানা স্থাপনে নেই তাদের আগ্রহ। চালিত আছে না এই মোল্লাবাজার ব্রিজের কারণে। মোল্লাবাজার ব্রিজটা না হওয়ার কারণে এই শিল্পনগরটা বদ্ধ হয়ে রয়েছে, চালু হইতে পারতেছে না। এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বলেন, দেশের সব জায়গা শিল্প বান্ধব নয়, আবার সব জায়গায় বিচার বিশ্লেষণ করে শিল্পনগরী স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়নি। তারপরও উদ্যোক্তা টানতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। শিল্পনগরী যখন স্থাপন করে থাকি, অনেক সময় আমাদের সেই নির্বাচিত জনপ্রতিনিধি থাকেন বা ওনারা শিল্পনগরী স্থাপনের বিষয় নিয়ে মানুষের একটা কমন একটা চাহিদা থাকে। আর বিসিকের একটা ম্যান্ডেটও আছে যে এলাকার সমস্ত এলাকার সুষম উন্নয়ন। এখন সুষম উন্নয়ন করার চাহিদার প্রেক্ষিতে বা দাবির পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় শিল্পনগরী স্থাপন করা হয়, কিন্তু বাস্তবে সেখানে সেই শিল্পের কারখানা স্থাপন করার মতো উপযোগী উদ্যোক্তা সেখানে পাওয়া যায় না। তবে বিসিকের সব সুযোগ সুবিধা নিশ্চিতে বেশ কিছু মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জমি কেনা বেচার সময় ক্রেতাকে বাদ দিয়ে বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনা করছে এনবিআর। এ সময় কর ফাঁকি দেয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনা সভায় চামড়া শিল্পের উন্নয়নেও সব ধরনের আশ্বাস দেন তিনি।
একটি নিজস্ব আবাসন কিংবা একখণ্ড ভূমির মালিকানা স্বপ্ন পূরণে এবার ক্রেতার পাশে দাঁড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথবা ছোট অংশ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে জমির কেনাবেচায় নিবন্ধন ফি ও উৎসে কর কমানোর দাবি জানানো হলে এনবিআর চেয়ারম্যান ক্রেতাকে বাদ দিয়ে বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনার কথা জানায়। যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা জমি ট্রান্সফারের থিওরিটিক্যালি এটা দেওয়ার কথা বিক্রেতা, যিনি লাভ করেছেন জমি বিক্রি থেকে উনি ট্যাক্স দিবেন, অথচ আপনারা এটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে বায়ারদের উপরে। একই বৈঠকে চামড়া শিল্পের উৎসে কর 3% থেকে কমানোর দাবি জানায় ব্যবসায়ীরা। কুরবানির ঈদে এটা বাল্ক পরিমাণ চামড়া সংগৃহীত হয়, তখন তো ট্যাক্স দেওয়ার সুযোগটা থাকে না। তো এই বিষয়টা আপনি বলছিলেন বিবেচনা করবেন, অন্য যে এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে এর সঙ্গে অ্যাড করবেন। জবাবে এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এটা আমরা আরো ব্রডার, আরো বড় রিলিফ দেওয়ার চেষ্টা করতেছি এটাকে, ঠিক আছে? শুধু এটা না, এটাকে টোটালি ট্যাক্স কাটা থেকে বাইরে রাখা যায় কিনা সেই চেষ্টা আমাদের আছে। যৌথ এই সভায় আবাসন, চামড়া, সিরামিক শিল্প সহ 14টি খাতের ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় 24 ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে হঠাৎই উত্তপ্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের বাকবিতণ্ডা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতির অবনতি ঘটলে মোতায়েন করা হয় পুলিশ। সংঘর্ষের ঘটনায় একে অন্যকে দায়ী করে দুপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেয়া হয়, তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। এ নিয়ে বাকবিতণ্ডায় চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাবির রেস্টুরেন্টরা তারা বলে, কেন আপনারা ইনজেকশন দিয়েছেন? এইটা বইলাই তারা মারছে ডাক্তারদের। 15টা এই স্টুডেন্ট আইসা আমারে টান দিয়ে এই আনসারদের সামনে আনসারদের সহ টান দিয়ে নিচে এবং আমাদের উপর আক্রমণ করছে। এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে এমন একটা ওষুধ দিছে, পুরা এই পাশের যতগুলা ফার্মেসি আছে সবগুলাতে খুঁজছে, কোথাও এই ওষুধ পায় নাই। যে ডাক্তার ইন্টার্ন ডাক্তার, সেই ডাক্তারটা ওই ওষুধটা তো চেঞ্জ করেই না, বরং তার উপর হামলা চালায়। অস্ত্র দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে একটা শিক্ষার্থীকে তারা কিভাবে বেধম মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগ সহ বেশ কয়েকটি স্বাস্থ্য সেবা। চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই ফিরে যান কাঙ্ক্ষিত সেবা না পেয়ে। রোগী আইতেছে, রোগী সব ফেরত যেতেছে, রোগী কোনো ট্রিটমেন্ট হইতেছে না, ডাক্তার নাই ভিতরে। টিকিট কাউন্টারে কোনো ডাক্তার নাই, দোতলায় গেছে 215, তো ওখানেও বের করে দিয়েছে, ডাক্তার নেই। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে। বৈঠক শেষে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই ঘটনার জন্য যারা দায়ী সেই ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমরা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছি। এই কমিটির কাজ করা বা এই ফলাফলটা পাওয়া পর্যন্ত যেন রোগী চিকিৎসায় কোনো রকম কোনো ঘাটতি না হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পোস্তগোলায় বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য জব্দ করেছে র্যাব। পণ্য বোঝাই ট্রাক ও ড্রাইভারকে আটক করা গেলেও হদিশ মেলেনি গুদাম মালিকের। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন র্যাব। অবৈধভাবে গুদামঘরে এভাবে মজুত রাখা হয়েছে খাদ্য অধিদপ্তরের সিলমারা বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য। বুধবার সন্ধ্যায় রাজধানীর পোস্তগোলার ব্যক্তি মালিকানাধীন 2টি খাদ্য গুদামে অভিযান চালায় র্যাব 4। অভিযানে বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য জব্দ করে র্যাব। এ সময় চালক সহ পণ্য বোঝাই ট্রাক হেফাজতে নেওয়া হয়। র্যাব বলছে, মাসখানেক ধরেই গুদামে অবৈধভাবে এসব পণ্য মজুত করা হচ্ছিল। সরকার যেটা বিক্রি করছে কিছুটা কম দামে সব ভর্তুকি দিয়ে, তো সেই সকল পণ্য আমরা জানতে পারলাম যে কিছু অসাধু ব্যবসায়ী
তারা ডিলারের পরিচয়ে বা ডিলার নামধারী কিছু অসাধু ব্যবসায়ী তারা গোপনে আমাদের এই টিসিবির পণ্য তারা মজুত করছে। চাউল পেয়েছি আমরা 1705 বস্তা, আটা আনুমানিক 500 বস্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোড়ক পরিবর্তন করে এসব পণ্য বাজারজাত করে আসছিল অপরাধীরা। মোড়ক পরিবর্তন করা হচ্ছে এবং যে কারণে আমরা এখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এইখানে কোনো মালিককে আমরা পাইনি, যে কারণে আমরা কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা কিংবা কোনো কারাদণ্ড দিতে পারিনি, যে কারণে আমরা এখানে বিশেষ ক্ষমতা আইন বলে নিয়মিত মামলা দায়ের করছি এবং প্রোডাক্টগুলো আমরা এখান থেকে জব্দ করে নিব। ভেজাল ও অনুমোদনবিহীন পণ্য সরবরাহ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে পুলিশ পরিচয়ে এক প্রতিবন্ধীর বাড়ি থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশের কোনো সদস্য এই ঘটনায় জড়িত নয় বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানা। আশ্বাস দিয়েছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। ফরিদপুরে সাদা পোশাকের 3 ব্যক্তি কোতোয়ালি থানার পেছনের একটি ভবনে অপহরণ করে আটকে রাখে প্রতিবন্ধী রবিউলকে। স্বজনদের ফোন দিয়ে চাওয়া হয় মুক্তিপণ। খালাতো ভাই সোহাগ মোল্লা এসে 1 লাখ টাকা দিলে সে রাতেই ছেড়ে দেয়া হয় রবিউলকে। ভুক্তভোগীর দাবি, 5 এপ্রিল সন্ধ্যায় পুলিশ পরিচয়ে তার ঘরে ঢোকে 3 ব্যক্তি। তল্লাশির নামে করে ভাঙচুর, চালায় নির্যাতনও। মামলার ভয় দেখিয়ে লুট করে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমি বিক্রির টাকা। পরে মাদক ব্যবসায়ী অভিযোগে থানায় নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় বদ্ধ এক ভবনে। একজন হাতে হ্যান্ডকাপ, পরিচয় দিল আমি দারোগা। আমার বলতেছে দোকান থেকে এক কল নড়বি না। পুরো আমার নিয়ে গেল হ্যান্ডকাপে। পরে আমার ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলা করে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, পরে 1 লক্ষ টাকা নিয়েছে আমার সেই ভাই কাছ থেকে। আমার সে পরিচয় দিচ্ছে, ভাই নিয়ে বাড়ি ফান নিয়ে গেল, বাড়ি নিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে নিয়ে ডাইরেক্ট চলে গেল। ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে কোনো অপরাধ ছাড়াই। সুস্থ বিচার চাই। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন রবিউল। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। সিসি ফুটেজ পর্যালোচনা করতেছি। সিসি ফুটেজে যে অনেকেরই অস্পষ্ট, মাথা নিচু করে ভিতরে ঢুকছে, আর অনেকেরই একটু মুখমণ্ডল দেখা যাচ্ছে। আমরা এটি নিয়ে আমরা গভীরভাবে কাজ করতেছি। আমার মনে হয় অতি সত্বরই তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ফরিদপুর পৌরসভার কানাই মাতব্বরের মোড়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী রবিউল ইসলাম। সময় সংবাদ, ফরিদপুর। চট্টগ্রামে টিনশেড ধসে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। সীতাকুণ্ড সোনাইছড়ি বক্তার পাড়ার পুরাতন একটি টিনশেড ঘর ভাঙার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে বিকেলে টাঙ্গাইলের কালীহাতির হাতিয়া এলাকায় বাসের ধাক্কায় স্বপন শিকদার নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গাজীপুরে ডাকাতির সময় এক নারীকে হত্যা করেছে ডাকাতরা। আহত হয়েছেন তার পুত্রবধূও। এদিকে সাভারের আশুলিয়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বজন হারিয়ে পরিবারের সদস্যদের আর্তনাদ, তাদের আহাজারিতে ভারী আশপাশের পরিবেশ। মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের সদর উপজেলার পিরুজালি এলাকায় আনিসুর রহমানের বাড়িতে ডাকাতরা হামলা করে। এ সময় তারা আনিসুরের স্ত্রী আসমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। আহত হন তার পুত্রবধূ আরিফা আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা। ওই করে চাপ দেওয়া, শিক্ষা দেওয়া বাইরে
পরে ছিটকা ফেলে দিয়ে যে সব কিছু এলো মারলো। বলছি যে এনে ডাকাতি গুলাইছে মানুষে খুবই মারছে তাই দেখাচ্ছে। সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে রোমানা নামে ওই নারীকে মোবাইল বিক্রির কথা বলে ডেকে নেয় এক যুবক। সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। হয়তো কে বা কেউ ধর্ষণ করে ফেলায় রাখছে, আমরা এটার একটা সঠিক বিচার চাই। লাঞ্চের পর থেকে নাকি ভাড়াটিয়ারা ওনাকে দেখছে না, মানে লাঞ্চে বাসায় আসে নাই। পরে আর একটু জানা গেল যে রাতে বেলা নাকি উনি ফোন কিনতে যায়, তো ফোন কেনার পরে আর বাসায় ফিরে নাই। নাক কোনটাও কারে নিছে এলে দে মারছে ভক্ত এলা নিয়ে এলা বলাইছিলাম বাবা, এলা কান্দিছি, এলা নিয়ে এলা বলেছি কোনটা হবো। আমার কথা বুঝতে হবে তো, আমাদের এই ছাড়া বক্তব্য দেওয়া নিষেধ আছে, অনুমতি ছাড়া। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বালুচর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে সালেহা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার স্বামী নাইম। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। গুরুতর অবস্থায় নাইমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে যৌতুকের দাবিতে সালেহাকে হত্যা করে নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের লাশ ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বুধবার রাতে পাটগ্রামের নাজির গুমানি সীমান্ত দিয়ে আলী হোসেনের লাশ পাটগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। বুধবার ভোরে ধবলগুড়ি সীমান্তে আলী হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। জলাবদ্ধতা নিরসনে খুলনা, যশোর ও সাতক্ষীরাতে ৩৬টি খাল খনন শুরু হলেও বড় চ্যালেঞ্জ এ অঞ্চলের শোলমারি, ভদ্রা, মরিচচাপ সহ বিভিন্ন মৃতপ্রায় নদী ও নাব্যতা সংকট। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো পুনঃখননের কার্যক্রমের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় এই খাল দিয়েই সহজে পানি নামত শোলমারি নদীসহ আশপাশের নদীগুলোতে। বর্ষা এলেই জমে থাকা পানি দ্রুত সরে গিয়ে কৃষিজমি হয়ে উঠত চাষযোগ্য। কিন্তু এখন খাল যেমন ভরাট, তেমনি মৃতপ্রায় হয়ে গেছে খালের মুখে থাকা নদীগুলো। কোথাও দখল, কোথাও পলি জমে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহের পথ। এভাবেই খুলনার ডুমুরিয়া উপজেলার অধিকাংশ নদী খাল ভরাট হয়ে যাওয়ায় মারা গেছে। ফলে খুলনার শস্য ভাণ্ডার খ্যাত ডুমুরিয়ায় বিগত ২-৩ বছর ধরে প্রতি বছরই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। একই চিত্র সাতক্ষীরা, যশোর অঞ্চলের অধিকাংশ নদী খালে। এতে বছরের অন্তত ৪ মাস পানিতে তলিয়ে থাকে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও বসতভিটা। ফলে কমছে উৎপাদন, বাড়ছে লোকসান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রতি বছর চিন্তা করেন আমাকে পানি বেরিয়ে আমাকে চলবাস, ধান ক্ষেত সব আমাকে নষ্ট হয়ে যায়। ছোট ছোট পোলাপান আছে, স্কুলে যেতে পারে না, অতিরিক্ত পানি হয় বৃষ্টির সময়। এই নদীটা যদি কাটে তাই আমাদের খুব ভালো হয়। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে খাল খননের উদ্যোগে আশার আলো ফুটেছে। সম্প্রতি ৪টি আলাদা প্রকল্পে খুলনা, যশোর, সাতক্ষীরা ও নড়াইলে ৩৬টি খাল খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ২ বছর মেয়াদী এই প্রকল্পে মোট ১৫৩ কিলোমিটার খাল খনন করা হবে। খাল খনন শুরু হলেও মৃতপ্রায় এসব নদী রয়ে গেছে উপেক্ষিত। দক্ষিণাঞ্চলের মৃতপ্রায় ২২ নদীর এমন করুণ চিত্র সে বার্তাই দিচ্ছে। সমন্বিত হবে খাল ও নদী খননের মাধ্যমে সংযোগ পুনরুদ্ধার করা না গেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। খাল খননের পাশাপাশি নদীগুলো খনন করে এবং সেটারে পুনরুজ্জীবিত করে তাকে নাব্য রাখার জন্য সাথে সাথে টিআরএম বাস্তবায়ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে শোলমারি নদী ও খাল খনন সহ একাধিক চলমান প্রকল্প ও নতুন প্রকল্প রয়েছে। পর্যায়ক্রমে বাস্তবায়নে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। 12.5 কিলোমিটার আমাদের ড্রেজিং মানে ক্যাপিটাল ড্রেজিং কাজ অন্তর্ভুক্ত আছে। আমরা এটা আশা করি যে আমরা সহসাই দ্রুততার সময়ের মধ্যে এই নদীটা আমরা পুনঃখনন কাজ বাস্তবায়ন করতে পারব। খুলনা অঞ্চলের ৩৬টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে ঝিনাইদহের 12টি নদ নদী অনেক স্থানে চর জেগে পরিণত হয়েছে পশুর চারণভূমিতে। নদী দখলমুক্ত ও খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবিদদের। জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। এক সময়ের প্রবাহমান নদী দখল দূষণে পরিণত হয়েছে খেলার মাঠ বা গবাদি পশুর চারণভূমিতে। অস্তিত্ব সংকটে জীববৈচিত্র্য। ঝিনাইদহ জেলা শহরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী দিয়ে চলাচল করত ছোট বড় নৌযান, ছিল স্বচ্ছ পানি, জীবন ও জীবিকা ছিল এই নদী কেন্দ্রিক। কিন্তু কালের বিবর্তনে দখলদারদের মহোৎসবে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ, জেগে উঠেছে বড় বড় চর। মানুষজন সব নদী শুকনো পেয়ে জায়গা রিজার্ভ করে নিচ্ছে। নদীর অবস্থা খুবই খারাপ, নদীটা সংস্কার করা দরকার। একই অবস্থা চিত্রা, কুমার, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ সহ 12টি নদ নদীর। কোথাও উৎসমুখে বাঁধ নির্মাণ, আবার কোথাও করা হচ্ছে জমির পাড় দখল। এতে প্রশস্ত কমেছে নদীর, হুমকির মুখে মাছ সহ জলজ প্রাণী। নদীগুলি খনন করা দরকার এবং তার উৎস মুখগুলি খুলে দেওয়া দরকার, তা নাহলে নদীগুলি যেগুলি আছে, যে 12টা আছে, সেগুলো হারিয়ে যাবে। দখলদারদের তালিকা করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী পুনরুদ্ধারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রকল্প প্রস্তাব। নদীর প্রবাহ বজায় রাখার জন্য আমরা বিভিন্ন প্রকল্প প্রস্তাব পাঠাচ্ছি। যারা দখলকারী বা দূষণকারী তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের 6 উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া 12টি নদ নদীর মোট আয়তন 1641.75 হেক্টর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। পিরোজপুরে সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। পৌর ভবনের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এর সংকট তীব্র আকার ধারণ করেছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলেও জানান বক্তারা। রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ শেষ ও ব্যয় বাড়ানো হলেও শুরু হয়নি কাজ। এতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলবাজার এলাকায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। দীর্ঘ সময় শহর জুড়ে যানবাহনের যানজট লেগেই থাকছে। তবে কোনো সমাধান দিতে পারেনি সড়ক বিভাগ। মাহফুজ মামুনের তথ্য, আইনাম আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌরসভার রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নকশায় ত্রুটি থাকায় সংশোধন করে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি করা হয়। তারপরও বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এদিকে 13টি স্প্যান বসানোর কাজ চলমান রেখে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় শহর জুড়ে যানবাহনের যানজট লেগেই থাকছে। রেলগেটেও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। রেলগেট পরে আধ ঘন্টা 1 ঘন্টা করে লেগে থাকে যানজট, এবং বৃষ্টি হলে তলায় যে খোঁড়াখুড়ি গর্ত নালা, গাড়ি উল্টে যায়, চাকা পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়। কোনোভাবে এই ওভারপাসটা আমাদের চুয়াডাঙ্গাবাসীর জন্য কমপ্লিট করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে কোনো সমাধান দিতে পারেনি সড়ক বিভাগ। সম্পূর্ণ অর্থ বরাদ্দ ও কাজের মেয়াদ আরও বৃদ্ধি পেলে কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ঠিকাদারের টাইম এক্সটেনশন শুরু হলে এবং কাজটি শুরু করা যাবে, এবং 1 বছরের মধ্যে আশা করতেছি প্রকল্পের কাজটি সম্পূর্ণ হবে। সড়ক বিভাগের তথ্যমতে 442 মিটার দীর্ঘ ও প্রায় 10 মিটার প্রস্থের এই রেলওয়ে ওভারপাসের নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 102 কোটি টাকা। এর মধ্যে কাজ শেষ হয়েছে 60%। প্রকল্পের মেয়াদ সবশেষ 2025 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অফিস সময় মানছেন না। সকাল 9টায় অফিস শুরু হলেও বেশিরভাগ আসেন বেলা 11টার পর, চলে যান 3টার মধ্যে। আবার অনেকে নিয়মিত আসেনও না। কর্মরতদের সময় মতো না পেয়ে হয়রানির শিকার চরাঞ্চল বেষ্টিত এই উপজেলার বাসিন্দারা। আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। ঘড়ির কাঁটা সকাল 11টা ছই, কিন্তু কক্ষে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। আবার কয়েকটি অফিসে পিয়ন থাকলেও খালি কর্মকর্তাদের চেয়ার। 6 এপ্রিল সকাল 9টা পেরিয়ে গেলেও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া খোলা নেই কোনো অফিস। 9:30 থেকে অফিস খোলা শুরু হলেও 11টা পর্যন্ত উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা তথ্য ও প্রযুক্তি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহ বেশিরভাগ কর্মকর্তাই দপ্তরে অনুপস্থিত। অনেক দপ্তরে নেই কর্মচারীও। স্যারেরা গতকালকে লং টাইম অফিস করায়, আজকে একটু সময় হয়তো বেকুলেন আছে। আর দুপুর 12টা পর্যন্ত পাট উন্নয়ন অফিস, সমবায় অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস, উপজেলা ইকোনমিক সুপারভাইজার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিআরডিবি সহ বেশ কয়েকটি অফিসে ঝুলতে দেখা যায় তালা। কর্মকর্তা তো দূরের কথা, নেই অফিস পিয়নও, দরজায় ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, এ চিত্র প্রতিদিনের। সকাল 9টা থেকে অফিস শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলার কথা থাকলেও বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী সকাল 10:30 থেকে বেলা 11টার আগে অফিসে আসেন না, তাও আবার অনিয়মিত। আবার চলে যান বেলা 2:30 থেকে 3টার মধ্যেই। হয়রানির শিকার হচ্ছেন চরাঞ্চল বেষ্টিত এ উপজেলার বাসিন্দারা। দেখা যায় 12টা 1টার সময় অফিসে আসে। আমরা অফিসে আসি, দেখি যে অফিসাররা নাই, এরা সবসময় থাকে না। এদিকে সময় সংবাদের উপস্থিতি শুনে কয়েকজন কর্মকর্তা তড়িঘড়ি করে আসেন অফিসে। দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে জানান নানা অজুহাত। আর অনুপস্থিত কর্মকর্তারা সকালে অফিসে না এসেই ফোনে জানান মিটিং সহ বিভিন্ন স্থানে কাজে বাইরে থাকার কথা। আজকে একটু লেট হয়েছে, আমি একটু ফিল্ডে গেছিলাম তো। আমার ছোট বাচ্চা আছে তো, 8 মাস বয়সী, কোনো হেল্পিং হ্যান্ডও নেই। চেষ্টা করছি সময় মেনটেন করার জন্য। আপনি হয়তো এদিক দিয়ে দেখছেন রাস্তাটা পুরাই খারাপ। আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নিশ্চয়ই রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলো এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে, উপজেলা নির্বাহী অফিসারও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জেনেছি এই বিষয়ে আমরা অবশ্যই স্ব ডিপার্টমেন্টকে আমরা অবহিত করব। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদে 31টি দপ্তর রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে সাতক্ষীরায় আমের ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের আশঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। আর মুকুল ও গুটি ঝরা রোধে গাছে স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও সাগর হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরার আম বাগানগুলোতে আশানুরূপ মুকুল এসেছে, অনেক গাছে গুটিও এসেছে। ভালো ফলনের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে চলতি মাসে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকলে মুকুল ও গুটি ঝরে পড়বে। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কা সৃষ্টি হয়েছে। এজন্য কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বাগান মালিকরা। এবছর অনেক লাভের আশা করেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টিতে অনেক একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। আমরা যে আম বাগান কিনছি, আমে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জীবন চলা অনেক কষ্টকর হয়ে যাবে। বন বিভাগে যারা আছে তারা যদি আমাদের দিকে একটু খেয়াল করতো, তাহলে হয়তো আমরা আমগুলো আরো বাজারজাত করতে আমরা সক্ষম হতাম। মুকুল ও গুটি ঝরা রোধে গাছে স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। যদি গাছের যত্ন নেই, তাহলে আমাদের এই যে কালবৈশাখী ঝড় বন্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, সেই দুর্যোগে আমাদের গাছগুলো ভালো থাকবে, সে পরামর্শ কৃষকদের দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সাতক্ষীরায় 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ওষুধ সংকট কাটিয়ে উঠতে পারছে না যশোর জেনারেল হাসপাতাল। সরকারি প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় বরাদ্দ মাত্র 11%। ফলে রোগীদের 89% ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। কর্তৃপক্ষের দাবি, নিয়মিত বরাদ্দ বৃদ্ধির জন্য চিঠি লিখেও কোনো প্রতিকার মিলছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 250 শয্যার যশোর জেনারেল হাসপাতাল। শুধু যশোর নয়, পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরার লাখো মানুষ এই হাসপাতালে চিকিৎসা সেবা নেন। তবে সরকারি এ প্রতিষ্ঠানে দেখা দিয়েছে ওষুধ সংকট।
কর্তৃপক্ষের তথ্য মতে হাসপাতালের আউটডোর ও ইনডোর মিলিয়ে বছরে ৬৯ কোটি টাকার ওষুধের চাহিদা রয়েছে, কিন্তু তার বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র ৮ কোটি টাকার। ফলে রোগীদের ৮৯% ওষুধেই কিনতে হচ্ছে বাইরে থেকে বেশি টাকা দিয়ে, অথচ সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা ছিল। সদর হাসপাতালে ভর্তি হয়েছে যে কোনো একটা সহযোগিতা পাওয়ার জন্য, কিন্তু এখানে কোনো সহযোগিতা পাচ্ছি না। রাতে একটা বডি লাগলে যায় আর হাতে কিনে আনতে হয়। তাই বলছে চাতে এসে স্লিপ ধরে দিচ্ছে এবং আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। সরকারি ওষুধ দুটো লেগেছে আর সব আছে কিনে আমাদের ব্যবহার করতে হবে। সরকার থেকে কোনো ওষুধ আমাদের দিতেছে না। এই ব্যাপারে আমি তদারকি করতে বলবো হাসপাতাল কর্তৃপক্ষ বা আমাদের যে সরকার আছে তাকে, যে আমাদের সাপ্লাইটা যেন ভালো থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংকট কাটাতে নিয়মিত বরাদ্দ বৃদ্ধির জন্য চিঠি লিখেও কোনো প্রতিকার মিলছে না। এই বিষয়ে যদি সরকার একটু নজর দেয় সেটা আমাদের জন্য একটু ভালো হবে। বরাদ্দ যদি বাড়ানো যায় আমরা আর একটু ভালো সেবা দিতে পারবো। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় 650 রোগী ভর্তি থাকেন, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 3000-এর বেশি মানুষ। সময় সংবাদ, যশোর। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। শুরুতেই যাচ্ছি আওয়ালের কাছে। বগুড়া 6 সদর আসনে যে উপনির্বাচন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া যে আসনটিতে আর মাত্র 30 মিনিট পরে এখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার তার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা আছি বগুড়া শহরের হাসনাজাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে কিন্তু মোট 3682 জন ভোটার নারী পুরুষ মিলিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে 3 জন পুলিশ সদস্য সহ মোট 13 জন আনসার সদস্য আছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিছু ভোটার যারা আছেন তারা কিন্তু কেন্দ্রে আসছেন এবং এই ভোট শুরুর আগ মুহূর্তে কিন্তু তারা আসলে এখানে তারাও লাইনে দাঁড়িয়ে আসলে সেই প্রস্তুতিটুকু গ্রহণ করছেন। এই যে বগুড়া 6 সদর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে আজকে মোট 150টি ভোট কেন্দ্রে পোস্টাল ব্যালট সহ মোট 151টি ভোট কেন্দ্রে 4,54,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই যেই আসনটি রয়েছে এখানে কিন্তু সদর উপজেলার 11টি ইউনিয়ন এবং বগুড়া যে দেশের সবচেয়ে বৃহত্তম পৌরসভা, এই পৌরসভার 21টি ওয়ার্ডের ভোটাররা আসলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজিবির 8 প্লাটুন এবং সেনাবাহিনীর 250-এরও বেশি সদস্য সহ পুলিশ, র্যাব এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে তাদের যেই টহল পেট্রোল সেটি কিন্তু শুরু করেছেন এবং পুরো শহর এবং যে ইউনিয়ন পর্যায়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার একটি বড় বলয় তৈরি করা হয়েছে এবং ভোটকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে কিন্তু নির্বাচন কমিশন বলছে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং এই যে আসনটিতে আসলে উপনির্বাচন হচ্ছে এবারে বিএনপির যিনি প্রার্থী আছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাশা, তিনি কিন্তু সাবেক পৌর মেয়র ছিলেন। অপরদিকে জামাতে ইসলামী যিনি প্রার্থী আছেন আবিদুর রহমান সোহেল, তিনি বগুড়া সদর উপজেলার কিন্তু সাবেক ভাইস চেয়ারম্যান এবং আরেকজন প্রার্থী রয়েছেন আলাবিন রিবি প্রার্থী, তিনি আসলে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি সেটি কিন্তু আসলে বিএনপি এবং জামাতে ইসলামের যিনি প্রার্থী আছেন দুজন প্রার্থীর মধ্যে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে ভোটের আগের দিন আসলে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছিল। জামাতে ইসলামের প্রার্থী এবং বিএনপির প্রার্থী উভয়ে কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু যেই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। অপরদিকে জামাতের নারী নেতাকর্মীরা কিন্তু নানা অভিযোগ নিয়ে নির্বাচন অফিসের ঘেরাও করেছিলেন। সব মিলে কিন্তু গতকালকে ভোটের মাঠে যে উত্তাপ সেটি কিন্তু একেবারে সহজ করে বলতে গেলে ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল এবং এই যে বগুড়া সদর উপজেলায় যে উপনির্বাচনটি হতে যাচ্ছে এই উপনির্বাচনের মধ্য দিয়ে বগুড়ার মানুষের যে 17 বছরের যে রাজনৈতিক বঞ্চনার ইতিহাস সেটি ঘুচিয়ে আসলে আগামী দিনে বগুড়াকে কে নেতৃত্ব দিচ্ছে এটি আসলে দেখবার বিষয়। তো বগুড়ায় উপনির্বাচনের খবর নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুরে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী হীরা, জানাবেন নির্বাচনের সর্বশেষ খবরাখবর। আর কয়েক মিনিট বাদেই শুরু হবে শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছে 5 জন এবং আনসার সদস্য রয়েছে 13 জন। আমরা লক্ষ্য করেছি যে শেরপুরের এই নির্বাচনী আসনে কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক টহল চলছে, যেন কোনো অপ্রীতিকর বা দুর্ঘটনা এড়াতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। আমরা আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন শেরপুরের এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যত কিছু প্রয়োজন সবকিছু তারা কিন্তু আসলে গ্রহণ করেছে। একটা বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখি, এই আসনটিতে কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু জামাতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে কিন্তু সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক নতুন তফসিল ঘোষণার পর কিন্তু এই আজকে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল 7:30 থেকে একটানা বিকেল 4:30 পর্যন্ত কিন্তু আসলে এই ভোট গ্রহণ চলবে। আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনী এলাকায় কিন্তু আসলে সরকার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে এখানকার নানা রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে। এবং একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই আসলে কিন্তু 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কিন্তু বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান এবং বাসদ মার্ক্সবাদীর প্রার্থী কিন্তু আসলে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মিজানুর রহমান অর্থাৎ বাসদের প্রার্থী যিনি রয়েছে তাকে কিন্তু আসলে কখনোই মাঠে দেখা যায়নি, তিনি শুধুমাত্র কাগজে কলমে প্রার্থী হিসাবে রয়েছেন। এমনকি তাকে কখনো কোনো প্রচারণায় বা কোনো রকম নির্বাচনের প্রচারণায় কিন্তু আমরা দেখিনি। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো এই ছিল শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলার 3 নং শেরপুর 3 আসনের সর্বশেষ তথ্য। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের বাইরের খবর, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। দেশটির রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান ও কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ যে কোনো একটি পথ বেছে নিতে হবে।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলাইন লিভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তিতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত নয় বলে সাফ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের ভেন্স বলেন, লেবানন ইস্যুতে ইরান যদি সমঝোতা থেকে সরে আসে তবে তা হবে চরম বোকামি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের সংবাদ মাধ্যম এই কৌশলগত জলপথ বন্ধের দাবি করলেও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের সত্যতা নেই। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। এদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাহাজ মালিকরা জানিয়েছেন, প্রণালীটি দিয়ে পুনরায় যাতায়াত শুরু করার আগে চুক্তির শর্তাবলী সম্পর্কে তারা আরও স্বচ্ছ ও বিস্তারিত তথ্য চান। সমুদ্র সীমায় নজরদারি চালানো বিভিন্ন সংস্থা বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল আসলেই পুরোপুরি বন্ধ কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা কাটেনি। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে, যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে, তেলের এই উচ্চমূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের দেয়া 10 দফা নয়, মার্কিন চাপের মুখে তেহরান নতি স্বীকার করায় নতুন ভিত্তিতে শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফার সঙ্গে সঙ্গতিপূর্ণ দাবি তেহরান উত্থাপন করায় যুদ্ধবিরতিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের প্রস্তাবিত শর্তের 3টি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে শনিবার ইসলামাবাদ সফরে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এর কয়েক ঘন্টা যেতে না যেতেই ইরানের প্রস্তাবিত 10 দফা শর্তের 3টি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত রাখার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস ভঙ্গ হয়েছে এবং ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনার ভিত্তি নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কার কথা জানান তিনি। এদিকে তেহরানের দেয়া 10 দফা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট শুরুতেই প্রত্যাখ্যান করেছে বলে দাবি হোয়াইট হাউসের। এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লিভিট জানান, বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেছেন ট্রাম্প, তবে এমন দাবি সঠিক নয়। লিভিট বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখনো রেড লাইন। The Iranians originally put forward a 10-point plan that was fundamentally unserious, unacceptable, and completely discarded. It was literally thrown in the garbage by President Trump and his negotiating team.
Many outlets in this room have falsely reported on that plan as being acceptable to the United States, and that is false. শান্তি প্রস্তাব নিয়ে দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন শীর্ষ মার্কিন প্রতিনিধি দল। হোয়াইট হাউস জানিয়েছে এই সংলাপে অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। নির্ধারিত সময়ের মধ্যে একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এই দল কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর অবিলম্বে 50% শুল্ক আরোপ করা হবে। কোনো ছাড় ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর এই বর্ধিত শুল্ক কার্যকর হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এক রাতেই মুছে যাবে সভ্যতা। ট্রাম্পের এমন হুমকির পর রাস্তায় নেমে যায় লাখো ইরানি। বিদ্যুৎ কেন্দ্র ঘিরে মানব ঢাল, হাতে পতাকা নিয়ে বার্তা আসে নিজেরাই দেশ রক্ষা করবে জনগণ। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধই তাদের পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এক অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ব। সময় বেঁধে দিয়ে তিনি বলেছিলেন হরমুজ প্রণালী খুলে না দিলে ধ্বংস হবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি একটি সভ্যতাও নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সেই আতঙ্কের পরেই দেখা যায় ভিন্ন চিত্র। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান প্রায় 1,40,00,000 মানুষ দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত, তাই স্বেচ্ছায় নাম লিখিয়েছে। রাজধানী তেহরান থেকে তাবরিজ বিদ্যুৎ কেন্দ্র সেতু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে মানব শৃঙ্খল তৈরি করে তরুণরা। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা জানায় তাদের সম্পদ তারাই রক্ষা করবে। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধই তাদের পরিচয়। ইরানের যুব কাউন্সিলের কর্মকর্তা আলীরেজা রহিমি সরাসরি আহ্বান জানান শিক্ষার্থী, শিল্পী, ক্রীড়াবিদ সবাইকে এগিয়ে আসার। রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় সম্পদ রক্ষায় ঐক্য গড়ার এই ডাক দ্রুত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এর আগেও পারমাণবিক স্থাপনা ঘিরে এমন মানব ঢালের নজির রয়েছে, তবে এবারে পরিসর অনেক বড়। নাদিম মারজান, সময় সংবাদ। 9 কোটি ইরানি সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকি। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। কিন্তু দিন শেষে সেই চরম উত্তেজনা রূপ নিল যুদ্ধবিরতির ঘোষণায়। ট্রাম্প এটিকে তার বিশাল কূটনৈতিক জয় দাবি করলেও সমালোচকরা বলছেন বড় ধরনের হুমকি দিয়ে পিছু হটা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। ট্রাম্পের এ ধরনের আচরণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও মনে করে অনেক মার্কিনী। মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল পারমাণবিক বিভীষিকার বার্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হুমকি, মঙ্গলবার রাতে ধ্বংস হয়ে যাবে গোটা এক সভ্যতা। ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ইরানিদের জন্য প্রার্থনা ও সহমর্মিতার এক বিরল রাত দেখল বিশ্ববাসী। তবে 80 মিনিট বাকি থাকতেই বদলে যায় দৃশ্যপট। যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তার কড়া হুঁশিয়ারিতে ইরান নতি স্বীকার করেছে, সেই সঙ্গে দেশটি হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। খবরটি আসার পরপরই বিশ্ব অর্থনীতির বাজারে বইতে শুরু করে স্বস্তির সুবাতাস। যদিও তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। এমনকি প্রতিটি জাহাজ চলাচলের জন্য ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনাও করছে তারা। অর্থাৎ যে প্রণালী আগে উন্মুক্ত ছিল যুদ্ধের পর, তা এখন ইরানের টোল প্লাজা। সব ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের নাটকীয় ইউটার্নেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সমালোচকরা বলছেন বড় হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ার পুরনো কৌশলই আবারও ব্যবহার করলেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কি ধূলিসাৎ হচ্ছে, নাকি রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো শক ট্যাকটিক্স ব্যবহার করে তিনি যুদ্ধ এড়াতে চাইছেন, সেই প্রশ্নও তুলছেন সমালোচকরা। এরই মধ্যে এক রাতে ট্রাম্পের ইরানি জনগণ সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল সমালোচনা। এমন ভাষাকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পকে অপসারণের জন্য 25তম সংশোধনী প্রয়োগেরও দাবি তুলছেন। সব মিলিয়ে যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ রাত পার করল বিশ্ব। আপাতত সংঘাত থামলেও ট্রাম্পের অপ্রত্যাশিত কৌশল আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট এখনও কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার এক ব্রিফিংয়ে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক এই তথ্য জানান। চুক্তির ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দীর্ঘ উত্তেজনার পর এই যুদ্ধবিরতি স্বস্তির হলেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা কাটেনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে চলমান লড়াই যেন এই চুক্তির ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফারহান হক। চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি। এদিকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে তেহরান সফরে রয়েছেন জাতিসংঘের বিশেষ দূত আর্নল্ড। চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। ভোরের সময় আরও থাকছে, বিসিবির অ্যাডহক কমিটির সভায় স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন, নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা, বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় 2030 সাল নাগাদ সামরিক খাতে অতিরিক্ত 36 বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই বিশাল অঙ্কের বাজেটের পরিকল্পনার কথা জানান। এই প্রকল্পের মাধ্যমে ফ্রান্স তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মিসাইল ও ড্রোনের মজুত বাড়াতে চায়। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জিডিপির 2.5% সামরিক খাতে ব্যয় করা হবে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান, সমুদ্রতল থেকে মহাকাশ সব ক্ষেত্রে প্রতিকূলতায় সাড়া দিতে সক্ষম হতে চায় তার দেশ। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করতে, যা গত মার্চেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছিলেন। এছাড়া জনবল বাড়াতে 2030 সালের মধ্যে আরও 50,000 রিজার্ভ সেনা নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্যারিস। মূলত ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক উত্তেজনায় মাঝে ইউরোপীয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতেই ফ্রান্সের এই সামরিক প্রস্তুতি। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরেও বাজেটে ঘাটতি পূরণ হবে মের্চো প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। একদিকে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও বড় করার উদ্যোগ, অন্যদিকে ইউরোপের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে অর্থনীতিকে আরো মজবুত করার পরিকল্পনা করছে জার্মানি। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের নেতৃত্বে জোট সরকার। জার্মানির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গেল বছর জার্মানির সামরিক ব্যয় বেড়েছে 23% বেশি, যা 3,900 কোটি ইউরো। এই কারণে মোট বাজেটে ঘাটতি গেল 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত ফেডারেল পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জার্মানির সামরিক বাহিনীকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তে গেল বছর 2025 সালেই দেশটির মোট বাজেটে ঘাটতি ছিল 12,000 কোটি ইউরোর বেশি। আর এই ঘাটতি 2024 সালের তুলনায় 2,200 কোটি ইউরো বেশি। দেশটির প্রতিরক্ষা ব্যয় 2029 সালের মধ্যে প্রায় 50,000 কোটি ইউরো ছাড়িয়ে যাবে বলে অনুমান করছে সামরিক বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা জার্মানি নিতেই পারে, তবে অতীতে ইউরোপের প্রধান সামরিক শক্তি হতে গিয়ে তা মুখ তুবড়ে পড়েছিল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চোখের অশ্রু ও ভালোবাসায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা শেষ বিদায় জানিয়েছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশিকে। বুধবার দুপুরে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জানাজা শেষে নিউ জার্সিতে তাদের দাফন করা হয়। এ সময় হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবানি থেকে বুধবার সকালে ব্রঙ্কসে পৌঁছায় সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি মোহাম্মদ হিরামন, নাজমুল রুবেল ও ফাহিম হালিমের মরদেহ। দুপুরে স্থানীয় বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজায় উপস্থিত হন হাজারো মানুষ। জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। বলেন, মাত্র 6 বছর আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন তারা। নিয়মিত নামাজ পড়তেন, ধর্মীয় আচার অনুশাসনে ছিলেন অভ্যস্ত। তাদের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ফাহিম আমার অনেক কাছের একটা ছোট ভাই। আমি অনেক 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 ভালোবাসতাম ওরে। আমি যেখানে যাইতাম ওরে এখানে নিয়ে যাইতাম, এবং বাংলাদেশে গিয়ে ওর সাথে অনেক আমরা উমরা করছি একসাথে।
সবাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা সবার জান্নাতুল ফেরদৌস দান করে। এখানে করছি মনে হয় 2020 সালের দিকে। তারা সবসময় এখানে আসছিল, যারা আমার ভাই আমার আব্বারে চিনেন তারা যদি জানতে অজান্তে কোনো ভুল করে দেখে আল্লাহর রাস্তা আল্লাহর দিকে তাকায় তাদেরকে মাফ করে দিন। সোমবার ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন 60 বছর বয়সী বাবা হীরামন, ছেলে 29 বছরের রুবেল ও তার বন্ধু 25 বছর বয়সী ফাহিম। এদের মধ্যে বাবা ছেলের বাড়ি বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে আর ফাহিমের বাড়ি নড়াইলে। জানাজা শেষে তাদেরকে নিউ জার্সিতে দাফন করা হয়েছে। গেল কয়েকদিন আগে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত উডসাইডে 19 বছরের এক কিশোরী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর এবার নিহত হলেন আরও 3 বাংলাদেশি। একের পর এক বাংলাদেশিরা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকাহত কমিউনিটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। খেলার খবর। আবারও গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বুধবারের বোর্ড সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। দ্বিতীয় সভায় কার্যনির্বাহী কমিটি বন্টন করা হয়েছে, বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের বেতন। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সূচি বদলাতে যাচ্ছে বিসিবি। জিনিস করি না ভাইয়া, দরকারটা কি? যেটা বলার তো ওটা শুনে নিয়েছি। থ্যাংক ইউ। কেবল নামেই সংবাদ সম্মেলন, কাজের বেলায় এটা স্রেফ বিবৃতি পর্ব। নিজেদের সিদ্ধান্ত জানিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় দিন এমন কাণ্ড বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হয় বিভাগ বন্টনের হিসেব। ঘণ্টা দেড়েকের বৈঠকে 7 জন সশরীরে আর ভার্চুয়ালি যুক্ত হন 4 জন। তবে স্ট্যান্ডিং কমিটি বন্টনে এদিন ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস বিভাগ। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে মুখপাত্রের দায়িত্ব ছেড়েছেন তানজিল চৌধুরী। উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তোবা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয়। ফিন্যান্স আর টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যার কোনোটাই নিজের কাছে রাখেননি তামিম। আর্থিক হিসেব সামলাবেন ইসরাফিল খসরু, কেনাকাটার দায়িত্বে সায়েদ ইব্রাহিম আহমেদ, বিপিএল আর গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, গ্রাউন্ডসের দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। চলমান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অ্যাডহক কমিটির। একদিনের ম্যাচগুলো শুরু হবে। খেলার খবর। আবারও গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বুধবারের বোর্ড সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। দ্বিতীয় সভায় কার্যনির্বাহী কমিটি বন্টন করা হয়েছে, বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের বেতন। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সূচি বদলাতে যাচ্ছে বিসিবি। জিনিস করি না ভাইয়া, দরকারটা কি? যেটা বলার তো ওটা শুনে নিয়েছি। থ্যাংক ইউ। কেবল নামেই সংবাদ সম্মেলন, কাজের বেলায় এটা স্রেফ বিবৃতি পর্ব। নিজেদের সিদ্ধান্ত জানিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় দিন এমন কাণ্ড বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হয় বিভাগ বন্টনের হিসেব। ঘণ্টা দেড়েকের বৈঠকে 7 জন সশরীরে আর ভার্চুয়ালি যুক্ত হন 4 জন। তবে স্ট্যান্ডিং কমিটি বন্টনে এদিন ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস বিভাগ। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে মুখপাত্রের দায়িত্ব ছেড়েছেন তানজিল চৌধুরী। উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তোবা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয়। ফিন্যান্স আর টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যার কোনোটাই নিজের কাছে রাখেননি তামিম। আর্থিক হিসেব সামলাবেন ইসরাফিল খসরু, কেনাকাটার দায়িত্বে সায়েদ ইব্রাহিম আহমেদ, বিপিএল আর গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, গ্রাউন্ডসের দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। চলমান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অ্যাডহক কমিটির। একদিনের ম্যাচগুলো শুরু হবে সকালে, টি-20 শেষ করা হবে রাতের আগেই। বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি,
সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সিদ্ধান্ত এসেছে ঘরোয়া ক্রিকেটের বেতন কাঠামো নিয়ে। নারী আর পুরুষ দুই বিভাগেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ছে। এনসিএল লঙ্গার ভার্সনের ম্যাচ ফি 70,000 থেকে বেড়ে 1 লাখ টাকা করার সিদ্ধান্ত। বেতন বাড়ছে জাতীয় দলের বাইরে থাকা 35 নারী ক্রিকেটারদেরও। পুরুষদের মতো তাদেরও ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে দ্রুতই অচল অবস্থা কাটতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের। ঢাকা লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন তামিম ইকবাল। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে একতরফাভাবে যে বিসিবি গঠন করেছিল, বর্তমান সরকার সেই অনিয়মের তদন্ত করে নিয়ম মাফিক ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠন করেছে। সংসদ অধিবেশনে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিসিবির অ্যাডহক কমিটিকে বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করলে এর প্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আলোচিত ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবাল বসেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে। শুধু দেশেই নয়, মঙ্গলবার দিনভর এ নিয়ে আলোচনা হয় বিশ্বব্যাপী। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আলোচনা হয়েছে সংসদেও। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভেঙে দেওয়ার পরদিনই সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ। মোট 24টি অনিয়মের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলামের বোর্ড বিলুপ্ত ঘোষণা করে এনএসসি, যে রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। তবে সংসদ অধিবেশনে এই বোর্ডকেই বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। গেল বিসিবি নির্বাচন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রভাবিত করেছেন এই অভিযোগ পুরনো। এজন্য নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে প্রথম বিভাগের 50টি ক্লাব। এছাড়াও সরে যান অনেক ক্রিকেট সংগঠক। তবে এনএসসির এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন তাদের অনেকেই। বিশেষ করে তামিম ইকবালের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার সভাপতি হওয়ায় এই বোর্ড নিয়ে নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, তারপরে সেটা ডিজলভড হয়েছে। ডিজলভ হওয়ার ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে। আগামী 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে বিসিবির বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। পাশাপাশি সম্প্রতি দেশের ক্রিকেট যে তার সুনাম হারিয়েছে সেটা ফিরিয়ে আনতেও বোর্ড কাজ করে যাবে বলে জানান তামিম ইকবাল। দ্রুতভাবে আমরা এই জিনিসটা এসএম ইকবাল, সময় সংবাদ। আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতি করতে নিয়ম নীতির তোয়াক্কা করেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফলাফল পক্ষে আনতে বিসিবি নির্বাচনের 3 দিন আগে চালু করেন ভোটিং সিস্টেম। গভীর রাতে আসিফ মাহমুদের পিএস উপস্থিত থেকে বুলবুলের পক্ষে কাস্ট করেন সব ভোট, এমন অভিযোগ কাউন্সিলর ও সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদের। ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি করলেও সাবেক ক্রীড়া উপদেষ্টা নিজের মন মতো কমিটি দিতেন বলেও এসেছে অভিযোগ। জুলাই অভ্যুত্থানের নায়ক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অনেকের কাছে হয়ে ওঠেন ভিলেন। দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ আসতে থাকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে, যার বড় উদাহরণ ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির হট চেয়ারে বসান আসিফ। তার সঙ্গে বনিবনা না হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে 4 মাসের জন্য উপহার দেন বিসিবির চেয়ার। এরপর শুরু হয় সাবেক উপদেষ্টার বিসিবি নির্বাচন ঘিরে নীল নকশা। এনএসসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী বুলবুলকে স্থায়ীভাবে নির্বাচিত করতে ক্ষমতার দাপট দেখান আসিফ মাহমুদ। রিপোর্টে উল্লেখ করা হয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ পরিবর্তন করে বসান পছন্দের লোক। 5 জন কাউন্সিলর ভোট দিলেন, বাট সেই 5 জন কাউন্সিলরের থেকে 2 জনকে আপনি বিসিবির বোর্ডে আনলেন না। তাহলে আপনি জেনারেল বডির সদস্য না হয়ে আপনি ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেলেন। ওই 5 জনকে আপনি তো উইথড্র করতে পারেন না, কারণ ওরা তো জেনারেল বডির সদস্য। ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি অন্য 2 জনকে নমিনেট করলেন, আবার একজনকে রাত্রেবেলা 11টার মধ্যে আবার বাতিল করে দিলেন। ইলেকশন ছিল 6 তারিখে, আপনি অনলাইন ভোটিং ওপেন করে রেখেছেন 3 তারিখ থেকে। যারা ভোট দিয়েছেন সবাই 6 তারিখে ভোটিং কেন্দ্রে হাজির ছিলেন। তো এটাতে কি বোঝা যায়? এভরিবডি ওয়াজ ইন দ্য কান্ট্রি, বাট তারা সিন্ডিকেট করে একসাথে সবাই ভোট দিয়েছে টু এনশিওর যে আপনাকে আমি বলেছি আমাকে ভোট দিতে হবে, ইউ আর সিইং যে আমি আপনাকে ভোট দিয়েছি কিনা। আমি তো ওনার এপিএসকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে শেরাটনে, ওনার আরও সহযোগীদেরকে দেখেছি ওইখানে 3 তারিখ রাত্রে ঘুরে বেড়াচ্ছে। ভোটিংয়ের জালিয়াতির বিষয়টা কিন্তু উঠে এসেছে। তো যেহেতু তিনি সে সময় ক্রীড়া মন্ত্রণালয়ের বা ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ছিলেন এবং এই নির্বাচনের সঙ্গে তিনিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিতর্কিত নির্বাচনে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত সংগঠক। ক্লাব সংগঠকরা অনাস্থা প্রকাশ করে বোর্ডের উপর, যার প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও, যার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার বলেই মন্তব্য বিশ্লেষকদের। ওই মন্ত্রিত্বর অবস্থা থেকে যদি আপনি অনেক দম্ভ এবং অনেক গরিমা নিয়ে মনে করেন আপনি যা করছেন সবই সঠিক করছেন, তেমনটা হলে আসলে এমনই পরিস্থিতির উদ্ভব হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দুর্নীতি আর রাজনীতির প্রভাব মুক্ত করতে দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করেন আসিফ মাহমুদ। কমিটির পরামর্শ না শুনে ফেডারেশনগুলোতে বসান নিজের পছন্দ মতো লোক। আমার দেওয়া কমিটির অর্ধেক লোককে ফেলে দিয়ে আপনার কমিটির লোকজনদেরকে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এখানে, এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে সিগনেচার কিন্তু নিচে আমাকেই করতে হচ্ছে। তারা ইউজ করেছে, বাট তারা তাদের বইতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই, প্রজ্ঞাপনগুলো তারা করেছেন। সমন্বয়কদের বিসিবিতে চাকরি দিতে উপদেষ্টা নিজে এবং তার পিএস চাপ প্রয়োগ করতেন বলেও দাবি করেন সার্চ কমিটির এই সদস্য। ছেলে মানুষের মতনই অনেকগুলা কাজ করেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় ভেঙে দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডে রথ বদলের পর শুভকামনা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন, একজন সাবেক অধিনায়ক হিসেবে তামিমের নেতৃত্বে দেশে ও দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কের চরম অবনতি হয়। টাইগার পেসারকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার জের ধরে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে তামিম সভাপতি হওয়া এবং রাজীব শুক্লার শুভেচ্ছা বার্তা নতুন করে ইঙ্গিত দিচ্ছে দুদেশের শীতল সম্পর্ক আবারও সুন্দর হওয়ার। বিশ্বকাপের আগেই ব্রাজিলের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ কার্লো আনচেলত্তি। 2030 সাল পর্যন্ত সেলেসাউদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, এমন খবর এসেছে ইউরোপের শীর্ষ সারির বেশ কয়েকটি গণমাধ্যমে। নতুন চুক্তি অনুযায়ী ইতালিয়ান কোচের বার্ষিক পারিশ্রমিক 10 মিলিয়ন ইউরো ধরা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 130 কোটি টাকা। এত বিশাল অঙ্কের অর্থে এর আগে কখনোই কাউকে কোচ করেনি সিবিএফ। 2002 সালের পর বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখেনি ব্রাজিল। একে একে কেটেছে কতগুলো বসন্ত। ব্রাজিল সমর্থকরা শুধুই দর্শক, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। গেল কয়েক বছর তো ছিল আরও হতাশায় মোড়ানো। কোয়ার্টার ফাইনালে ইউরোপ বাধা পাড়ি দিতেই ব্যর্থ সেলেসাওরা। দুর্দশা কাটাতে নানা কাঠখড় পুড়িয়ে গত বছর 12 মে ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তিকে ব্রাজিলের কান্ডারি করে আনে দেশটির ফুটবল ফেডারেশন।
ডন কার্লোর মন গলাতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সিবিএফকে, তবে শেষ পর্যন্ত সফল হয় তারা। অ্যানচেলোত্তির ছোঁয়ায় 2026 বিশ্বকাপে সাফল্য খরা কাটাতে চায় সেলেসাওরা। এবছর জুলাইয়ে শেষ হবে অ্যানচেলোত্তির চুক্তির মেয়াদ। এত কষ্ট করে যাকে আনা হয়েছে কোচ করে, সেই কার্লোকে এত সহজে হাতছাড়া করতে চায় না ব্রাজিল। তাই তো 2030 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ইতালিয়ান কোচের বার্ষিক পারিশ্রমিক 10 মিলিয়ন ইউরো ধরা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 130 কোটি টাকা। এত অর্থে এর আগে কাউকে কোচ করেনি দেশটির ফুটবল ফেডারেশন। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে ফ্রান্সের কাছে 2-1 গোলে হারলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলের জয় পায় ব্রাজিল। এই 2 ম্যাচ চলাকালীন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মত হন অ্যানচেলোত্তি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দ্রুতই এ বিষয়ে জানাবে সিবিএফ, এমন খবরই এসেছে গণমাধ্যমে। পারভিন আক্তার, সময় সংবাদ। দিনাজপুরের কৃতি সন্তান ও তরুণ অ্যাথলেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকিব গড়েছেন অনন্য নজির। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছেন তিনি। দুঃসাহসিক অভিযান শেষ করতে সাকিবের সময় লেগেছে 7 দিন। দিনাজপুর 0 পয়েন্টে এসে পৌঁছলে তাকে স্বাগত জানায় সবাই। সাকিবের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন ও পাটোয়ারি বিজনেস হাউস। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের সন্তান সাখাওয়াত হোসেন সাকিব মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন তরুণ এই অ্যাথলেট। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে অতিক্রম করার এই দুঃসাহসিক অভিযানে ইতিমধ্যেই অভাবনীয় এক নজির গড়েছেন তিনি। গত 2 এপ্রিল রাজধানীর 0 পয়েন্ট থেকে শুরু হয় সাকিবের বিশেষ দৌড়। দিনাজপুর জেলার সন্তান ও ক্রীড়াবিদ সাখাওয়াত হোসেন সাকিবের দীর্ঘ পথযাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সাইক্লিস্ট রাব্বি। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 8 এপ্রিল পৌঁছান দিনাজপুরের 0 পয়েন্টে। এই দীর্ঘ যাত্রাপথে তিনি কেবল দৌড়েই ক্ষান্ত হননি, বরং জলপথের নানা বাধাও জয় করেছেন বীরত্বের সাথে। অভিযানের তৃতীয় দিন 4 এপ্রিল অনন্য কৃতিত্ব অর্জন করেন সাকিব। এদিন সকাল 9:15 তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। উত্তাল ঢেউয়ের সাথে প্রায় 3 ঘন্টা লড়াই চালিয়ে দুপুর 12:07 সফলভাবে নদী পাড়ি দেন। দিনাজপুরের 0 পয়েন্টে পৌঁছালে পরিবার, স্বজন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমার ছেলেকে সবাই দোয়া করবেন যাতে এর থেকে অনেক বড় হতে পারে আর কি। হ্যাঁ, তারপর ওর ইচ্ছা আয়রনম্যান হওয়ার। দিনাজপুরে আমাদের বুঝা মানুষ অন্যান্য জায়গার ডিস্ট্রিক্টের লোক বুঝতে পারবে যে দিনাজপুরে কিছু মানুষ মাদকের বিরুদ্ধে থাকে। রাস্তা সম্বন্ধে ধারণা ছিল না, গুগল ম্যাপ দেখে আসতেছিলাম। গুগল ম্যাপের কারণে একটু ঘোরাঘুরি বেশি হয়েছে। হাইওয়ে থেকে একটু বাইপাস নিতে গেলেই রাস্তা ভুলে যেতাম। আমাদের টোটাল জার্নি 360 কিলোমিটার মাইল ফলকে, কিন্তু আমাদের টোটাল জার্নি 400+ হয়ে গেছে। চমৎকার অর্জনের পর নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাকিব। দৌড়ানোর একটা অনেক দিনের পরিকল্পনা ছিল আমার। সেই সুবাদে আমি একটি স্লোগান সাথে নিয়ে রানিং করি। স্লোগানটি হলো মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই। এটি মূল এটা আমার স্লোগানটার একটাই কারণ, আমাদের দেশে এখন মাদকাসক্তর হার বাড়ে যাচ্ছে, যে কারণে সকলকে সতর্ক রাখার জন্য এবং থাকার জন্য এই আহ্বান করা। সাকিবের এই যাত্রাকে তরুণদের জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছে জেলা প্রশাসন ও আয়োজকরা। 0 পয়েন্ট থেকে দিনাজপুর 0 পয়েন্ট পর্যন্ত এই দীর্ঘ পথ, এবং তার সাথে সাইকেলের সহযোগিতা করেছে রাব্বি। আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই মেসেজটা শুধু দিনাজপুর নয়, গোটা বাংলাদেশকে দেওয়া হয়েছে যে আসুন মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, নিজেও মাদক থেকে দূরে থাকি, ক্রিয়াঙ্গনে সম্পৃক্ত থাকি, নিজেকে গড়ি, পরিবারকে গড়ি এবং সমাজকে গড়ি। এই যে সাকিব এবং রাব্বিদের যে উত্থান, এটি আমাদেরকে হয়তোবা ইঙ্গিত দিচ্ছে যে আমরা পথ হারাবো না, আমরা আবার পথ ফিরে পাবো। আমাদের যুব সমাজ যদি এই ধরনের যারা ত্যাগী আছে, যারা নিজের মনোবল এবং নিজের ইচ্ছাশক্তি বলে বলিয়ান হয়ে পৃথিবীর শক্ত শক্ত যেই হার্ডলগুলো আছে সেগুলো অতিক্রম করতে পারে, এই শিক্ষা থেকে যদি আমাদের তরুণ প্রজন্মরাও যদি
তারা যদি উৎসাহিত হয়। সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল থেকে 2022 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সড়ক পথে দৌড়ে জেলার ঐতিহ্যকে তুলে ধরায় আনন্দিত দিনাজপুরবাসী। সময় সংবাদ, দিনাজপুর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিল সংসদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। 2 সপ্তাহ হয়ে গিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। সাবেক এমডি আব্দুস সালামের মদদেই বড় বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে। 8 মামলায় তার যোগ সাজশ পেয়েছে দুদক। আর্থিক সুশাসনে বড় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্ন টিভির মনির। আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।